আমরা গত ক্লাসে দেখছিলাম পিকচার একটা পেজের মধ্যে কিভাবে পিকচার নিতে হয়, আবার স্ক্রিপ আর্ট থেকে পিকচার নিতে হয়, কিভাবে একটা শেপ তৈরি করতে হয়। আজকে নতুন একটা জিনিস দেখব, এটার নাম বলা হয় স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের মধ্যে ক্লিক করলে কিছু অপশন আসবে। এখানে অল সিলেক্ট করা আছে। অল মানে সমস্ত কিছু এর মধ্যে দেওয়া আছে। আর যদি আমরা লিস্ট প্রসেস এরকম ওয়াইজ নিই তাহলে ভাগ ভাগ হয়ে আসবে। আর অলের মধ্যে ক্লিক করলে ভাগ ভাগ হয়ে আসবে না, সব একসঙ্গে আসবে। এখান থেকে আমরা বিভিন্ন রকমের স্টাইল ব্যবহার করতে পারি। দেখেন এখানে একটা স্টাইল দেওয়া আছে, টেক্সচার, এখানে একটা স্টাইল দেওয়া আছে। এটা আমরা অনেক সময় দেখি, যেমন কোনো যেমন ব্যাঙের জীবনচক্র সম্পর্কে এরকমের সার্কেল দিয়ে নির্দেশনা করে দেখায়। তারপরে শিশুদের কিভাবে পোলিও টিকা খাওয়াতে হয় বা পোলিও দিতে হয়, কোন সময় এ ক্যাপসুল খাওয়াতে হয়, এগুলো কিন্তু এটার মাধ্যমে দেখানো হয়। জাস্ট এটা সিলেক্ট করে ওকের উপরে চাপ দিলে ওই বক্সটা এটার মধ্যে অ্যাপ্লাই হবে। এই যে এর মধ্যে আমরা একটা স্মার্ট আর্ট নিলাম। স্মার্ট আর্ট নেওয়ার সঙ্গে সঙ্গে একটা ফরম্যাট তৈরি হয়েছে, ডিজাইন আর ফরম্যাট। ফার্স্টে আমরা দেখব ডিজাইনের কাজটা কিভাবে করতে হবে। এখানে একদম ডান দিকে চলে আসব, স্মার্ট আর্ট স্টাইল। এটা হচ্ছে স্মার্ট আর্ট স্টাইল। এই স্মার্ট আর্টটা এটা নর্মালভাবে আছে। যদি আমরা আরও স্টাইলভাবে নিতে চাই, মানে ওর মধ্যে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমরা এখান থেকে যে স্টাইলের মধ্যে নিচ্ছি ওই স্টাইলের কালারটা স্মার্ট আর্টের মধ্যে চলে আসতেছে। যে কালারটা নিতে চাই জাস্ট ওই কালারের মধ্যে ক্লিক করব, তাহলে ওই কালারটা এই স্মার্ট আর্টের মধ্যে অ্যাপ্লাই হবে। তার বাম পাশে দেওয়া আছে চেঞ্জ কালার। এর মধ্যে আমরা, এটা তো এক ধরনের কালার তাই না, আমরা বিভিন্ন ধরনের কালার নিতে পারবো। চেঞ্জ কালারের ড্রপ পয়েন্টে ক্লিক করি। ক্লিক করার পর এখান থেকে কি ধরনের কালার নিতে চাই, আমরা যে কালার নিতে চাই তার মধ্যে মাউস পয়েন্ট নিলে বিভিন্ন কালার এর মধ্যে অ্যাপ্লাই হবে। দেখেন এক এক সময় এক এক রকমের কালার হচ্ছে। দেখেন এখানে যে 5টা বক্স নেওয়া আছে, 5টার কিন্তু 5 রকমের স্টাইল, 5 রকমের কালার। তাহলে চেঞ্জ কালার থেকে জাস্ট আমরা কালার নিতে পারবো, আর স্মার্ট আর্ট স্টাইল থেকে আমরা শুধু এর স্টাইলটাই নিতে পারবো। এবার চলে আসব লেআউটের মধ্যে। লেআউটের মধ্যে দেখেন এক একটার মধ্যে ক্লিক করলে মাউস পয়েন্ট নিলে এক এক রকমের লেআউটের মধ্যে এক এক রকমের স্টাইল চলে আসবে। আমরা যে বক্সটা নিলাম এই বক্সটা এই স্টাইলে রাখবো না অন্য কোনো স্টাইলে রাখবো, কালার টালার যা আছে সব ঠিক থাকবে, শুধু এর স্ট্রাকচারটা চেঞ্জ হবে। ড্রপ পয়েন্টে ক্লিক করলে আরও কিছু স্ট্রাকচার দেওয়া আছে। এখান থেকে আমরা কি ধরনের স্ট্রাকচার নিতে চাই, যে স্ট্রাকচার নিতে চাই ওই স্ট্রাকচারের মধ্যে ক্লিক করলে বিভিন্ন রকমের স্ট্রাকচার চলে আসবে। তারপরে এখানে দেওয়া আছে অ্যাড শেপ। আমরা এই বক্সের মধ্যে কিছু ক্লিক করলাম, ক্লিক করার পর কিছু লিখি, লেখার পর এখন চাচ্ছি যে আমরা এর মধ্যে আর একটা নতুন করে বক্স তৈরি করব। যেহেতু এখানে দেওয়া আছে 5 বক্স, 5 বক্সের প্রয়োজন না, আমার 5 বক্সের আরও বেশি প্রয়োজন দরকার। কাজের সময় আমার এটা কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। তো বেশিরভাগই আমাদের বেশির প্রয়োজন হয়, 5টার হয় না, 5টা বক্সে হয় না। যদি অনেকগুলো সার্কেল তৈরি করা হয় তাহলে অনেকগুলো বক্সের প্রয়োজন হবে। তাহলে এখান থেকে আমরা অ্যাড শেপ মানে নতুন করে আমরা কোনো বক্স যুক্ত করতে পারবো অ্যাড শেপের মাধ্যমে। অ্যাড শেপের ড্রপ পয়েন্টে ক্লিক করলে 2টা অপশন এখানে থাকবে, অ্যাড শেপ আফটার আর অ্যাড শেপ বিফোর। বিফোর মানে কি আর আফটার মানে কি? বিফোর মানে পূর্বে আর আফটার মানে পরে। যদি আমরা যেখানে কার্সার রাখছি তার আগে নিতে চাই, বিফোরের মধ্যে ক্লিক করি, দেখেন তার আগে একটা শেপ তৈরি হয়েছে। আবার যেখানে কার্সার রাখছি যদি তার পরে নিতে চাই তাহলে আফটার, দেখেন তার পরের শেপ তৈরি হয়েছে না। এভাবে শেপগুলো তৈরি হবে। কন্ট্রোল জেড চাপলে আবার রিমুভ হয়ে যাবে। অ্যাড শেপের মধ্যে আমরা যতবার অ্যাড শেপ বিফোরের মধ্যে ক্লিক করব ততবার একটা করে শেপ বৃদ্ধি পাবে। তারপর এখানে দেওয়া আছে লেফট রাইট।
আমরা যে শেপটা তৈরি করলাম এই শেপটা ডান দিকে রাখবো না বাম দিকে রাখবো? এটা বাম দিকে দেওয়া আছে, যদি আমরা লেফটে ক্লিক করে দেখেন আরেক দিকে চলে গেছে। একবার ক্লিক করলে ডান দিকে আসবে, আর একবার ক্লিক করলে বাম দিকে আসবে। তাহলে এখান থেকে আমরা যে শেপটা নতুন করে তৈরি করলাম ওই শেপটা আমরা ডান দিকে নিতে পারবো এবং বাম দিকে নিতে পারবো। একবার ক্লিক করলে ডান দিকে আসবে, আর একবার ক্লিক করলে বাম দিকে আসবে। তার উপরে দেওয়া আছে অ্যাড বুলেটস। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে ওই সংখ্যাগুলো আস্তে আস্তে ছোট হতে থাকবে, মানে এর মধ্যে যে টেক্সটগুলো ছিল বা লেখাগুলো ছিল এই লেখাগুলো আস্তে আস্তে দেখেন ছোট হয়ে যাচ্ছে, হচ্ছে না? আবার কন্ট্রোল জেড চাপিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসবে। তারপরে এখানে দেওয়া আছে ডিমোট আর প্রমোট। প্রমোটটা হাইট হয়ে আছে, ডিমোটটা লাইট হয়ে আছে। ডিমোট মানে ছোট করা। যখন আমরা ডিমোটের মধ্যে ক্লিক করব এই বক্সটা ছোট হয়ে যাবে, আবার প্রমোটের মধ্যে ক্লিক করলে এই বক্সটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। একটা ছোট হবে আর একটা সমান থাকবে। ডিমোট মানে ছোট হওয়া, আর প্রমোট মানে সমান হওয়া। তাহলে এখান থেকে আমরা স্টাইলটা দেখতে পারলাম। এবার চলে আসব ফরম্যাটের মধ্যে। ফরম্যাট মূলত আলোচনা করব প্রথম, মানে ফরম্যাটটাকে আবার দুই ভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে শুধু আমরা শেপ নিয়ে আলোচনা করব, আর আরেকটা শুধু আমরা ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো এখন বাম পাশে যে অপশনটা দেওয়া আছে এটা শুধু আমরা শেপ নিয়ে আলোচনা করব। এখানে যে বক্সের মধ্যে যে শেপের মধ্যে আমরা সিলেক্ট করে রাখছি, বক্সটা সিলেক্ট করে রাখছি, আমরা এখন আপাতত এই বক্সটা নিয়ে কাজ করব। এখানে দেওয়া আছে শেপ স্টাইল। এই বক্সের মধ্যে আমরা কি ধরনের শেপ নিতে চাই, যে শেপ নিতে চাই দেখেন এখানে বিভিন্ন রকমের শেপ দেওয়া আছে। আমরা যে শেপ নিতে চাই ওই শেপের মধ্যে মাউস পয়েন্ট নিলে 12 লেখা আছে, 12 চারিদিকে একটা বাউন্ডারি আসতেছে, কালো এর বাউন্ডারি আসতেছে। এখান থেকে যে কালার নিব ওই কালারটাই 12 চারিদিকে সার্কেল করবে। এটাকে বলা হয় শেপ। এটা কিন্তু শেপ আউটলাইন। যদি আমরা পুরোপুরি শেপের মধ্যে কালার নিতে চাই তাহলে ড্রপ পয়েন্টে ক্লিক করব। ড্রপ পয়েন্টে ক্লিক করলে বিভিন্ন রকমের কালার দেওয়া আছে। এখান থেকে আপনার কোন ধরনের কালার পছন্দ, আমার কিন্তু এই কালারটা অনেক পছন্দ। এই কালারের মধ্যে ক্লিক করি তাহলে এই কালারটা এই বক্সের মধ্যে অ্যাপ্লাই হবে। তাহলে এখান থেকে জাস্ট শুধু আমরা বক্সের মধ্যে কি ধরনের কালারটা নিব ওই কালার সম্পর্কে ওই কালারের মধ্যে ক্লিক করলে ওই কালারটা বক্সের মধ্যে অ্যাপ্লাই হবে। তারপরে এইখানে দেওয়া আছে শেপ ফিল। শেপ ফিলে ড্রপ পয়েন্টে ক্লিক করলে কিছু কালার চলে আসবে। আমরা ওইখানে যে কালারটা নিছিলাম এক কালার, মানে এখান থেকে যে কালারগুলো নিছিলাম বিভিন্ন কালারের সমন্বয়ে একটা কালার। আর এখান থেকে যদি আমরা কোনো কালার নিই ওই কালারটাকে বলা হবে এক কালার। দেখেন এক কালারের মধ্যে চলে যাচ্ছে। এখান থেকে নিলে বিভিন্ন কালারের মাধ্যমে এটা কালার তৈরি হবে, আর এখান থেকে নিলে এক কালার মানে এক ঢালা কালার তৈরি হবে এর মধ্যে। তারপরে দেওয়া আছে শেপ আউটলাইন। আউটলাইন বলতে এই শেপের চারিদিকে যে বাউন্ডারিটা আছে এই বাউন্ডারিটা আমরা কালারিং করব। কালারিং করতে হলে আমাকে আসতে হবে শেপ আউটলাইনের মধ্যে। শেপ আউটলাইনের ড্রপ পয়েন্টে ক্লিক করলে কিছু কালার চলে আসবে। এখান থেকে যে কালার নিতে চাই জাস্ট ওই কালারের মধ্যে ক্লিক করব এবং দেখেন শেপের চারিদিকে ওই কালারটা চলে যাচ্ছে। তারপরের অপশনটা এইটাকে বলা হয় শেপ ইফেক্ট। আমরা একটা শেপ কালার নিলাম, এখান থেকে কালার নিলাম, কালার নেওয়ার পরে এই কালারটা আমরা আবার শেপ ফিল থেকে নিতে পারলাম, আবার শেপ আউটলাইন থেকে চারিদিকে বাউন্ডারিটা চেঞ্জ করতে পারলাম। তারপরে আছে শেপ ইফেক্ট। আমরা এর মধ্যে একটা শেপ ইফেক্ট দিব। শেপ ইফেক্ট দিতে হলে শেপ ইফেক্টে ড্রপ পয়েন্টে আসব। ড্রপ পয়েন্টে এসে দেখেন এখানে বিভিন্ন রকম ইফেক্ট দেওয়া আছে। আমরা শেপের মধ্যে কি ধরনের ইফেক্ট নিতে চাই, যে ইফেক্ট নিতে চাই সেই ইফেক্টের মধ্যে ক্লিক করলে দেখেন স্টাইলটা শেপটা ওই ইফেক্টে রূপান্তরিত হয়েছে। আবার যদি মনে করি আমরা এখান থেকে শেপ না নিয়ে বিভেলের মধ্যে শেপটা নিব তাহলে কিন্তু আমরা বিভেল থেকেও শেপ নিতে পারবো। দেখেন শেপের মধ্যে বিভিন্ন রকমের চেঞ্জ হচ্ছে না।
এইগুলাই কিন্তু শেপ ইফেক্ট। এবার একদম চলে আসবো ডান দিকে শেপের মধ্যে। এখানে ফার্স্টে দেওয়া আছে চেঞ্জ শেপ। আমরা এখানে যে শেপটা নিলাম, কালার, এর আউটলাইন সবকিছু ঠিক থাকবে, জাস্ট শুধু এর শেপের মানে স্ট্রাকচারটা চেঞ্জ করে ফেলবো, মানে ইফেক্টটা চেঞ্জ করে ফেলবো। যেমন আমরা একটা পেজের মধ্যে একটা পিকচার নিলাম, পিকচার নেওয়ার পরে আমরা বিভিন্ন রকমের স্টাইল তৈরি করলাম, মানে ফ্রেম তৈরি করলাম। ঠিক একইভাবে আমরা এখান থেকে ফ্রেম তৈরি করব। ফ্রেম তৈরি করতে হলে এই শেপটা সিলেক্ট থাকবে, সিলেক্ট থাকা অবস্থায় চেঞ্জ শেপের ড্রপ পয়েন্টে ক্লিক করব। এখান থেকে আমরা কি ধরনের শেপ নিতে চাই তার মধ্যে ক্লিক করি, দেখেন ওই শেপটা ওই স্টাইলে পরিবর্তন হয়েছে। এটাকে বলা হয় চেঞ্জ শেপ। আমরা যে শেপটা চেঞ্জ করতে চাই জাস্ট ওই শেপের ড্রপ পয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা কি ধরনের শেপ নিতে চাই, যে শেপ নিতে চাই জাস্ট শুধু ওই শেপের মধ্যে ক্লিক করব। ওই শেপের মধ্যে ক্লিক করলে ওই শেপটা ওই স্টাইলে চলে আসবে। এটাই হচ্ছে চেঞ্জ শেপ। তারপরে তো আছে লার্জ। লার্জের মধ্যে ক্লিক করলে ওই শেপটা আস্তে আস্তে বড় হবে, আর স্মলার মধ্যে ক্লিক করলে ওই শেপটা আস্তে আস্তে ছোট হবে। এবার চলে আসবো ওয়ার্ড আর্ট স্টাইলের মধ্যে। এটাকে বলা হয় ওয়ার্ড আর্ট স্টাইল। এর মধ্যে আমরা যে লেখাটা লিখছি এই লেখার স্টাইলটা চেঞ্জ করে ফেলবো। এখানে কিন্তু সাধারণভাবে একটা লেখা দেওয়া আছে 12, আমরা লিখছি সাধারণ লেখা। আমরা এখন চাচ্ছি যে এই লেখাটা সাধারণ থাকবে না, অসাধারণ হয়ে যাবে। ওয়ার্ড আর্ট স্টাইলের মধ্যে কি ধরনের লেখা নিতে চাই, দেখেন লেখার মধ্যে বিভিন্ন রকমের স্টাইল তৈরি হচ্ছে। নর্মাল স্টাইল নিয়ে হয়েছে, দেখেন বিভিন্ন রকমের স্টাইলের মধ্যে আসতেছে। ড্রপ পয়েন্টে ক্লিক করলে আরো কিছু স্টাইল আসবে, যে স্টাইলটা নিব তার মধ্যে ক্লিক করলে ওই স্টাইলটা কিন্তু চলে যাচ্ছে। দেখেন আছে না, আছে স্টাইলটা। এই রকমের বিভিন্ন স্টাইল তৈরি হবে। আমরা একটু লার্জ করে দিই। এখন দেখব এখান থেকে আমরা স্টাইলটা চেঞ্জ করতে পারলাম। স্টাইল চেঞ্জ করার পর এখন আমরা লেখাগুলার এর মধ্যে যে স্টাইলটা চেঞ্জ করলাম, এখানে লেখা দেওয়া আছে, লেখার কালার দেওয়া আছে। আমরা এখান থেকে এই লেখার কালার রাখবো না, টেক্সট ফিলের মধ্যে এসে লেখার কালারটা চেঞ্জ করে ফেলবো। স্টাইলটা ঠিক থাকবে, জাস্ট শুধু ওর কালারটা চেঞ্জ করে ফেলবো। টেক্সট ফিলের ড্রপ পয়েন্টে এসে এখান থেকে আমরা কি ধরনের কালার নিতে চাই, দেখেন যে কালার নিতে চাই ওই কালারটা ওই স্টাইলের মধ্যে অ্যাপ্লাই হচ্ছে। তারপরে আসবো টেক্সট আউটলাইনের মধ্যে। টেক্সট আউটলাইনের ড্রপ পয়েন্টে ক্লিক করি। এখান থেকে আমরা কি ধরনের আউটলাইনটা নিতে চাই, যে আউটলাইন নিতে চাই তার মধ্যে ক্লিক করে দেখেন লেখার চারিদিক থেকে একটা আউটলাইন চলে আসছে। আবার যদি মনে করি টেক্সট ইফেক্ট দিব, লেখার মধ্যে আমরা কোনো ইফেক্ট প্রয়োগ করব। ইফেক্ট প্রয়োগ করতে হলে টেক্সট ইফেক্টের ড্রপ পয়েন্টে ক্লিক করে এখান থেকে কি ধরনের ইফেক্ট দিতে চাই, দেখেন লেখার মধ্যে বিভিন্ন রকমের ইফেক্ট আসতেছে। আবার যদি আমরা বিভিলের মধ্যে আসি, দেখেন লেখার মধ্যে বিভিন্ন রকমের ইফেক্ট পড়তেছে। আপনারা কোন ইফেক্ট নিতে চান, এখান থেকে আপনারা যে ইফেক্ট নিতে চান জাস্ট শুধু ওই ইফেক্টের মধ্যে ক্লিক করব, ওই ইফেক্টটা এর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। এটাকে বলা হয় টেক্সট ইফেক্ট। এবার চলে আসবো অ্যারেঞ্জ আর সাইজের মধ্যে। ফার্স্টে তো আছে অ্যারেঞ্জ। একটা পেজের মধ্যে একটা পিকচার ওপেন করলাম, অথবা ক্লিপ আর্ট থেকে একটা পিকচার ওপেন করলাম। ওপেন করার পর একটা পিকচারের জন্য ফরম্যাট চলে আসছিল। ওই ফরম্যাটের মধ্যে কাজ করতে করতে একদম লাস্টে ছিল পজিশন, টেক্সট ওয়ার্পিং, তারপরে রোটেট, এর হাইট, ওয়াইট, সাইজ, এইটুকু কিন্তু পিকচারের যে কাজটা ছিল, পিকচারের মধ্যে আমি যে কাজ দেখছি পিকচার, ক্লিপ আর্ট, শেপ, ঠিক ওই সেম এক কাজ।
এখন আমরা এটা ডিলিট করে দিব, ডিলিট করে পরবর্তী অপশনের মধ্যে আসব। পরবর্তী অপশন চার্ট। চার্ট যখন আমরা এক্সেলের কাজ করব তখন চার্ট দেখব। আপাতত এখানে কোনো চার্টের কোনো কাজ নাই। যখন আমরা এক্সেল শিট করব তখন চার্ট নিয়ে আলোচনা করব। এবার চলে আসবো লিঙ্কসের মধ্যে। লিঙ্কসের দরকার নাই। যখন আমরা ইন্টারনেট ব্রাউজিং নিয়ে আলোচনা করব তখন ইন্টারনেটের জন্য আমরা লিঙ্কস দেখব। এবার চলে আসবো হেডার ফুডার। এটারও দরকার নাই, আসলে এটার প্রয়োজন আছে। অনেক সময় দেখবেন যে আপনাদের হাতে বেশিরভাগ ক্ষেত্রে যখন আমরা রাস্তাঘাটে চলাফেরা করি কিছু একটা কাগজ হাতে ধরা দেয়, লিফলেট ধরায় দেয় এবং টপে কিছু লেখা থাকে ফ্রি সেমিনার। এরা কোন কোম্পানি থেকে দিচ্ছে? সাইফোর্স থেকে দিচ্ছে অথবা গ্লোবাল থেকে দিচ্ছে। বিভিন্ন কোম্পানির আপনার সেমিনারে অ্যাটেন্ড করার জন্য আপনাকে ওই কি যেন কয়, হ্যাঁ বর্ষিয়াটা দিচ্ছে বা প্রসপেক্টাস দিচ্ছে। দেখবেন উপরে লেখা আছে কোন কোম্পানির নাম, তাই না? আমরা এখন ওই রকমের হেডিং লিখব। তবে একটা হেডিং লিখলে, যেমন আপনি একটা বই তৈরি করবেন, একটা টপিকস তৈরি করবেন। টপিকস তৈরি করতে গেলে তো আপনাকে হেডিং লাগবে। হেডিংটা আপনি কোথায় লিখবেন? হেডিংটা সবসময় লিখতে হয় হেডারে। আমরা হেডারেও লিখতে পারি, আবার এখানে পেজের মধ্যে টপিকটা লিখতে পারি। তবে যদি আমরা হেডারে টপিকসটা লিখি তাহলে একটা টপিকসের মধ্যে, একটা পেজের মধ্যে আমরা যে হেডারটা লিখব ওই ডকুমেন্টের আন্ডারে যতগুলো পেজ থাকবে সমস্ত পেজের মধ্যে একই টপিকস চলে আসবে। টপিকসটা তৈরি করতে হলে আমাকে আসতে হবে ইনসারের মধ্যে। এসে এখানে দেওয়া আছে হেডার অ্যান্ড ফুডার। হেডার অ্যান্ড ফুডারের ড্রপ পয়েন্ট, হেডারের ড্রপ পয়েন্টে ক্লিক করব। ক্লিক করলে কিছু লিস্ট আসবে। এখান থেকে আপনি কি ধরনের হেডার নিতে চান, বিভিন্ন রকমের স্টাইল দেওয়া আছে। আপনি বিভিন্ন রকমের স্টাইল নিতে পারবেন। তবে যে স্টাইলটা নেবেন ওই স্টাইলটা সীমাবদ্ধ, ওর বাইরে আর আসতে পারবেন না। এর বাইরে আসতে হলে কি করতে হবে? ওটাকে আপনাকে ছাড়তে হবে। যেমন আমি এখান থেকে এই স্টাইলটা নিলাম। এখানে দেওয়া আছে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, এখানে দিলাম টাইটেল। এখানে যে স্টাইলটা তৈরি করা আছে আমি কিন্তু এই স্টাইল থেকে বের হয়ে আসতে পারবো না। ইচ্ছা করলেই আমি আসতে পারবো না। আসতে পারবো কোন সময়? যখন আমি একটা কোম্পানিতে চাকরি করতেছি, চাকরি করতে করতে ওই কোম্পানি কি আনতে আমাকে ছাড়বে না, কিন্তু ওই কোম্পানিতে আমিও থাকতে পারতেছি না। মানে ওরা যে পেন দিচ্ছে ওই পেন আমি সহ্য করতে পারতেছি না, নিশ্চয়ই ওখান থেকে বের হতে হলে ওই চাকরিটা আমার ছাড়তে হবে। ঠিক এখানেও একই রকমের আপনি যে হেডারটা নিছেন ওরা যে সিলেক্ট করে দেওয়া আছে, ওরা যে রোলস দিছে আপনি রোলসের মধ্যে এই হেডারটা নিছেন। তো আপনি এই হেডারটা এখন রাখতে চাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনাকে হেডারটা ক্লোজ করতে হবে, মানে ওই হেডারটা রিমুভ করে ফেলতে হবে। কিভাবে? হেডারের ড্রপ পয়েন্টে ক্লিক করে রিমুভ হেডার ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। এখন এখানে আপনি আপনার মতো করে একটা প্রতিষ্ঠান দিতে পারবেন। আপনার প্রতিষ্ঠান দেওয়ার মতো আপনার ক্ষমতা আছে। এখানে আপনি একটা প্রতিষ্ঠান দিবেন। যেমন কিভাবে প্রতিষ্ঠান দিবেন? আপনি একটা প্রশ্ন তৈরি করবেন, একটা স্কুলের প্রশ্ন তৈরি করবেন। যেমন প্রাইমারি, হাই স্কুল বা বেসরকারি যে প্রিপ্রাইড যে স্কুলগুলো আছে ওইখানে কিন্তু প্রশ্ন তৈরি করা হয়। আপনি প্রশ্ন তৈরি করবেন, তাহলে প্রশ্ন তৈরি করতে গেলে অবশ্যই হেডিংয়ে কিছু লিখতে হয়। কোন স্কুলের পরীক্ষা বা স্কুলের নাম কি। সাপোজ মনে করলাম গ্লোবাল কম্পিউটার ট্রেনিং সেন্টার, এটা স্কুলের নাম। গ্লোবাল কম্পিউটার ট্রেনিং সেন্টার। গ্লোবাল কম্পিউটার ট্রেনিং সেন্টার, তাই না? এটাকে আপনি মিডিলে নিয়ে আসবেন। কন্ট্রোল হিসাবে তাকে মিডিলে চলে যাচ্ছে। তাহলে গ্লোবাল কম্পিউটার ট্রেনিং সেন্টার আর একটু ডিপ করতে হবে, আমার বোল্ড করতে হবে। বোল্ড করি, লেখাটা একটু বড় করে দিই, মানে তাহলে ওই টপিকসটা আমরা দেখতে পারবো যে এটা কোন স্কুলের। এরপরে আসবে
কত ঘন্টা পরীক্ষা বা কোন সাবজেক্ট পরীক্ষা বিস্তারিত লিখব। লেখার পর সাবজেক্টের নাম কি, পূর্ণ মার্ক কত, সময় কত, মানে কোন সাময়িক পরীক্ষা, প্রথম সাময়িক না বার্ষিক পরীক্ষা না দ্বিতীয় সাময়িক, এভাবে কিছু উল্লেখ করব। উল্লেখ করার পর তারপর আমরা মূল টপিক্সের মধ্যে আসবো, প্রশ্ন এখন তৈরি করব, কি কি প্রশ্ন থাকবে, তাই না। তারপর নিচে কিন্তু আর একটা অপশন থাকে, যখন আমরা ক্লিক করব নিচে কিন্তু হেড ফুটার চলে আসছে। ফুটারের মধ্যে এই প্রশ্নটা কে তৈরি করছে বা কোন কোম্পানি থেকে তৈরি করছে বা কত নাম্বার সেট প্রশ্ন থাকে না। যখন আপনারা প্রশ্ন যখন একটা পরীক্ষা দিবেন তখন প্রশ্ন কিন্তু এক সেট তৈরি করা হয় না, প্রশ্ন 3-4 সেট তৈরি করা হয়। এক সেট প্রশ্ন আপনি আউট করবেন, যদি কেউ জানতে পারে ওই প্রশ্ন আউট করা হয়েছে ওই সেট বাদ আর এক সেট থেকে আর এক সেট দিয়ে পরীক্ষা হবে, তাই না। যদি এরকমের হয়, বিশেষ করে কলেজ স্কুল, তারপর আছে প্রাইমারি স্কুল বা নার্সারি স্কুল, এখানে প্রশ্ন আউট হলেও ওই প্রশ্ন দিয়েই পরীক্ষা হয়। তাহলে এখানে কিন্তু এই রকমের যে আপনি কোন প্রকাশন থেকে প্রকাশ করবেন বা কত নাম্বার সেট প্রশ্ন আপনি এগুলো ফ্লোরে লিখতে পারবেন। কি লিখবেন, যেমন এটা আছে 1 নাম্বার লিখলাম। এখন আমরা চাচ্ছি যে এটা আমরা প্রিন্ট প্রিভিউ করব। কন্ট্রোল F2 চাপি দেখেন লিখছিলাম গ্লোবাল কম্পিউটার ট্রেনিং সেন্টার, তারপর ডিসক্রিপশন লিখছি, কত নাম্বার সেট 1 নাম্বার সেট দেখতে পারলাম, তাই না। এখন তো আছে যে এটা আমরা রিমুভ করে ফেলবো, আর রাখবো না। এভাবে যদি আমরা এর নিচে আরো কিছু লিখতে চাই আমরা কিন্তু আরো কিছু লিখতে পারবো, জাস্ট শুধু ইন্টার চাপ দেবো, ইন্টার চাপ দিয়ে কিছু লিখবো, লেখাগুলো হয়ে যাবে। মাঝখানে কিভাবে আনতে হবে, লেখাটা কিন্তু ছিল ডান দিকে কি বাম দিকে। যখন আমরা এই যে হোমের মধ্যে এসে এই যে সেন্টারে ক্লিক করলাম, লেখাটা অটোমেটিক সেন্টারে চলে যাচ্ছে। কিবোর্ড কমান্ড কন্ট্রোল E। এখন চাচ্ছি যে আমরা এটা রিমুভ করে ফেলবো, আর রাখবো না। তাহলে ডিজাইনের মধ্যে এসে হেডারের ড্রপ পয়েন্টে এসে হেডার রিমুভ হেডার, তাহলে আর নাই। আমরা কিন্তু ফুটারেও কিছু লিখছিলাম, তাই না। তাহলে ফুটারের মধ্যে এসে রিমুভ ফুটার, তাহলে আর থাকবে না। এই যে বক্সটা আছে এই বক্সটা আমরা রিমুভ করে ফেলবো। তাহলে এখানে দেওয়া আছে ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, এর উপরে ক্লিক করি। নিচে দাগ পড়ে গেছে, দাগটা আমরা উঠাই দিই, বুঝতে পারলাম। তাহলে কিভাবে হেডার ফেডার লিখতে হয়। তবে হেডার ফেডার যদি আপনি একটা পেজের মধ্যে যে হেডারটা লিখবেন প্রত্যেকটা পেজে এক হেডার দেবো। দেখেন আমি এখন নিচে একটা পেজ নিই, দেখেন প্রত্যেকটা পেজের মধ্যে একই হেডার। আমি যতগুলো পেজ দিয়েছি প্রত্যেকটা পেজের মধ্যে একই হেডার, হেডার চেঞ্জ হবে না। যদি আপনি হেডার চেঞ্জ করতে চান তাহলে অন্য আর একটা ডকুমেন্ট ওপেন করতে হবে, কন্ট্রোল N এর মাধ্যমে অথবা ফাইলের মধ্যে এসে নিউ এর মাধ্যমে অন্য একটা ডকুমেন্ট ওপেন করলে তাহলে ওই হেডারটা থাকবে না। এই ডকুমেন্টের মধ্যে আপনি এই হেডারটা থাকবে, সব সময় থাকবে হেডারটা। এখন আমরা চলে আসবো পরবর্তী অপশনের মধ্যে। পরবর্তী অপশন কোনটা, পরবর্তী অপশন পেজ নাম্বার। পেজ নাম হেডার তৈরি করলে কিন্তু আমরা প্রোডাক্ট দেখতে পারবো, আবার প্রোডাক্ট তৈরি করলে হেডার দেখতে পারবো, একটার সাথে আর সম্পর্কিত। এবার চলে আসবো পেজ নাম্বার। পেজ নাম্বারের মধ্যে যেমন আপনি এখানে একটা পেজ তৈরি করতেছেন, এই পেজের মধ্যে আপনি কিছু লিখবেন। যখন একটা গল্পের বই লিখবেন বা উপন্যাস লিখবেন বা একটা কবিতার বই লিখবেন, অথবা আপনি একটা যেভাবে জাফর ইকবাল বই লেখে আপনি ওইভাবে একটা বই লিখলেন। কিন্তু যখন আপনি প্রিন্ট করবেন, প্রিন্ট করলে তো কিছু পেজ তো স্কিপ হতেই পারে, মানে প্রিন্ট হয় না, ব্ল্যাঙ্ক পেজ চলে আসছে। কত নাম্বার পেজ প্রিন্ট হয় না কি করে বুঝবো, তাহলে অবশ্যই পেজ নাম্বার দিতে হবে। পেজ নাম্বারটা অনেক গুরুত্বপূর্ণ, একটা ডকুমেন্টের মধ্যে আমরা পেজ নাম্বার দিয়ে রাখবো,
অনেক গুরুত্বপূর্ণ। পেজ নাম্বার দিতে হলে আমাকে আসতে হবে পেজ নাম্বার ড্রপ পয়েন্টে। ড্রপ পয়েন্টে ক্লিক করলে এখানে দেখেন বিভিন্ন রকমের নাম্বার দেওয়া আছে। টপ অফ পেজ, আপনি পেজের টপে পেজ নাম্বার দিবেন, কিন্তু টপে আবার কোন সাইডে দিবেন এখানে আবার ওই সাইডগুলো উল্লেখ করে দেওয়া আছে। বাম সাইড, পেজের সেন্টার, ডান সাইড, এরকমের বিভিন্ন অপশন দেওয়া আছে। আপনি বিভিন্ন অপশন বিভিন্ন স্টাইল ব্যবহার করতে পারবেন। আবার দেওয়া আছে বটম অফ পেজ, মানে ওই একই স্টাইল পেজের একটা উপরে হবে আর একটা নিচের দিকে হবে। এখানেও বিভিন্ন রকমের স্টাইল দেওয়া আছে। আমরা এই স্টাইলটা প্রত্যেকটা স্টাইলে ব্যবহার করতে পারি। আবার দেওয়া আছে পেজ মার্জ, পেজ মার্জেন। আপনি পেজের মার্জে কোন সাইডে পেজ দিবেন, দেখেন মাঝে ক্লিক করে দেখেন মাঝে পেজ চলে আসছে, পেজ নাম্বার মাঝে চলে যাচ্ছে। আবার যদি মনে করেন যে আপনি পেজ নাম্বার মাঝে না নিয়ে আপনি টপে পেজ নেবেন, টপে আবার কোন সাইডে, ডান সাইডে, দেখেন ডান সাইডে চলে যাচ্ছে, আছে না? এভাবে প্রত্যেকটা পেজের মধ্যে আপনার পেজ নাম্বার তৈরি হয়ে যাচ্ছে। একটা ডকুমেন্টের মধ্যে একের অধিক যখনই আপনি পেজ নাম্বার, একটা পেজের মধ্যে যখন পেজ নাম্বার নেবেন, ওই ডকুমেন্টের মধ্যে যতগুলো পেজ নাম্বার দিবেন প্রত্যেকটা পেজের মধ্যে একটা একটা নাম্বার ডিলিট চলে আসবে। আবার যদি একটা নাম্বার থেকে আপনি পেজ নাম্বারটা রিমুভ করে দেন, তাহলে প্রত্যেকটা পেজ নাম্বার থেকে পেজ নাম্বার রিমুভ হয়ে যাবে, আর থাকবে না। এবার আমরা চলে আসব টেক্সট বক্সের মধ্যে। টেক্সট বক্স মানে লেখার জন্য নির্দিষ্ট একটা বক্স দেওয়া আছে। টেক্সট বক্সের ড্রপ পয়েন্টে ক্লিক করলে এইগুলো কিন্তু নির্দিষ্ট একটা ফরম্যাট দেওয়া আছে। আমরা এই ফরম্যাটটা ইউজ করতে পারি। এখান থেকে আপনি যে ফরম্যাটটা ইউজ করবেন ওই ফরম্যাটের মধ্যে ক্লিক করলে ওই ফরম্যাটটা পেজের মধ্যে অ্যাপ্লাই হবে। আপনি যা খুশি এখন তাই লিখতে পারবেন। ওরা যে ফরম্যাটটা দিছে এই ফরম্যাটের ব্যতীত আপনি অন্য কোনো ফরম্যাট নিতে পারবেন না। আমি চাচ্ছি যে ঘোড়ার ডিম এই ফরম্যাটটা আমরা নিব না, আমরা অন্য একটা ফরম্যাট নিব। অন্য ফরম্যাট নিতে হলে চলে আসব টেক্সট বক্সের ড্রপ পয়েন্টে। দেখেন নিচে দেওয়া আছে ড্র টেক্সট বক্স। এখান থেকে যে ফরম্যাটটা দেওয়া আছে এই ফরম্যাটটা ইউজ না করে আমরা নতুন করে আর একটা ফরম্যাট ইউজ করতেছি। আমরা এখন দেখব কিভাবে নিজের মতো করে টেক্সট বক্স তৈরি করা যায়। টেক্সট বক্সের ড্রপ পয়েন্টে ক্লিক করলে এখানে চলে আসবে ড্র টেক্সট বক্স। ড্র টেক্সট বক্সের মধ্যে ক্লিক করলে মাউস পয়েন্টার প্লাস আকার ধারণ করবে। এখন যতটুকু অংশ দরকার এতটুকু অংশের মধ্যে আমরা মানে যতক্ষণ না অঙ্কন করা কমপ্লিট হবে মাউসের লেফট বাটন চাপা ছাড়বো না। যখনই অঙ্কন করা কমপ্লিট মাউসের লেফট বাটন ছেড়ে দিই, দেখেন একটা স্টাইল তৈরি হয়েছে। এই স্টাইলের জন্য একটা ফরম্যাট তৈরি হয়েছে। একটা টেক্সট বক্স থাকা অবস্থায় দেখেন টেক্সট বক্সের মধ্যে চারিদিকে গোল গোল পয়েন্টার তৈরি হয়েছে। এই পয়েন্টারগুলোকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাঙ্কার পয়েন্টের কাজ ছোট বড় করা। দেখেন ছোট হয়ে গেছে, আবার বাইরের দিকে টানলে বড় হয়ে যাবে। একটা টেক্সট বক্স থাকা অবস্থায় আমরা পুনরায় আর একটা টেক্সট বক্স তৈরি করতে পারি। তাহলে টেক্সট বক্স ড্র টেক্সট বক্সের মধ্যে এটা ক্লিক করব। ক্লিক করলে আর একটা টেক্সট বক্স তৈরি করতে পারবো। তারপরে আছে টেক্সট ডিউরেশন। টেক্সট বক্সের মধ্যে কিছু লিখব। লেখার পর এখন চাচ্ছি যে এই লেখাটা বাম দিক থেকে ডান দিকে আছে, আমরা বাম দিক থেকে ডান দিকে না নিয়ে উপরের থেকে নিচের দিকে আসবো। লেখাটা উপর থেকে নিচের দিকে আসবে। টেক্সট ডিউরেশনের উপরে একটা ক্লিক করলে লেখাটা উপর থেকে নিচের দিকে আসবে। পুনরায় টেক্সট ডিউরেশনের উপরে ক্লিক করলে লেখাটা নিচ থেকে উপরের দিকে যাবে। আবার ক্লিক করলে আগের মতো হয়ে যাবে। তারপরে দেওয়া আছে টেক্সট বক্স স্টাইল। এখানে যারা টেক্সট বক্স নেওয়া আছে আপনি এই টেক্সট বক্সের মধ্যে কি ধরনের স্টাইল নিতে চান, বিভিন্ন রকমের স্টাইল দেওয়া আছে। যদি আমরা এই স্টাইলগুলো ভালো না লাগে ড্রপ পয়েন্টে আরও স্টাইল দেওয়া আছে। কি ধরনের স্টাইল আপনার দরকার, যে স্টাইল দরকার তার মধ্যে ক্লিক করেন। দেখেন ওই বক্সের মধ্যে কিছু হালকা কালার চলে আসছে, সাদা আর অন্য একটা কালার দিয়ে দুইটা কালার মিক্স করে একটা কালার চলে যাচ্ছে।
ঠিক এই কাজটা আমরা করতে পারবো টেক্সট ফিল থেকে। টেক্সট ফিলে ড্রপ পয়েন্টে ক্লিক করলে কিছু কালার চলে আসবে, এগুলো কিন্তু এক রঙা কালার। এখান থেকে আমি যে কালারটা নিই এক রঙের হবে। এখানে যেমন বিভিন্ন রঙের কালারটা আসতেছে, এখান থেকে কিন্তু বিভিন্ন রঙের কালার আসবে না। আমরা যে কালার নেব সে কালার এক রঙা হবে। তারপরেটাকে বলা হয় টেক্সট আউটলাইন। আউটলাইন বলতে পেজ টেক্সটের চারিদিকে যে বাউন্ডারিটা আছে, বাউন্ডারিটার কালার। টেক্সট আউটলাইনে ড্রপ পয়েন্টে ক্লিক করলে এখান থেকে দেখেন চারিদিকে লাল বাউন্ডারি চলে যাচ্ছে, এটাকে বলা হয় টেক্সট আউটলাইন। তারপরে আছে চেঞ্জ শেপ। আমরা এখানে এর কালার আউটলাইন সব ঠিকঠাক থাকবে, জাস্ট এর শেপটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন শেপটা চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে আমরা কি ধরনের শেপ নিতে চাই ওই শেপের মধ্যে ক্লিক করলে শেপটা চেঞ্জ হয়ে যাবে। বিভিন্ন রকমের শেপ তৈরি হবে এখান থেকে। তো এখান থেকে আমরা আবার যদি মনে করি আগের শেপের মধ্যে চলে আসব, তাহলে রেক্টেঙ্গুলার মধ্যে ক্লিক করলে এটা আগের মতো চলে আসবে। তারপরে দেওয়া আছে শেপ ইফেক্ট। শেপ ইফেক্ট মানে শেপের পাশে একটা ছায়া দেওয়া। যেমনটা আমরা ওই শেপের মধ্যে করলাম, ইনসার্টের মধ্যে এসে একই কাজ। শেপ ড্রপ পয়েন্টে ক্লিক করে কি ধরনের ছায়া দিতে চাই তার মধ্যে ক্লিক করি, এটা ছায়া চলে আসবে। এই ছায়াটা কোন সাইডে থাকবে, ডানে ক্লিক করলে ছায়া ডানে আসবে, বামে ক্লিক করলে ছায়া বামে আসবে, উপরে ক্লিক করলে ছায়া উপরে আসবে, নিচে ক্লিক করলে ছায়া নিচে আসবে। আর মিডিলে ক্লিক করলে ছায়াটা মানে পার্সেন্টের মধ্যে ক্লিক করলে ছায়াটা রিমুভ হয়ে যাবে। তারপরে আছে 3D। 3Dর মধ্যে ক্লিক করে দেখেন এর মধ্যে বিভিন্ন রকমের 3D ইফেক্ট চলে আসতেছে। আমরা কি ধরনের 3D নিতে চাই ওই 3Dর মধ্যে ক্লিক করলে 3D ইফেক্ট চলে আসবে। তারপরে ধরো 3D পজিশন, ডান দিকে ক্লিক করলে ডান দিকে ঘুরবে, সম ফর্মের মতো হয়ে গেছে। আবার বাম দিকে ক্লিক করলে বাম দিকে ঘুরবে, উপরে ক্লিক করলে উপরে আসবে, নিচে ক্লিক করলে নিচের দিকে আসবে, মাঝখানে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। তারপরে আছে পজিশন। যেমন আমরা একটা পিকচারটা পেজের মধ্যে নিলাম, পিকচারটা বিভিন্ন পজিশনে আমরা রাখলাম, টেক্সট ওয়ার্পিং করলাম, রোটেট করলাম, হাইট ওয়াইট বাড়ালাম, ঠিক একই কাজ। তাহলে এখান থেকে আমরা টেক্সট বক্স দেখলাম। ডিলিট করতে হলে দাগের মধ্যে একটা ক্লিক করব, মাউস পয়েন্ট যখন আমরা দাগের মধ্যে নিব চারিদিকে 4টা তীর চিহ্ন আসবে, ক্লিক করে জাস্ট ক্লিক করে ডিলিটের উপরে চাপ দেবো, ডিলিট হয়ে যাবে। এখানে ক্লিক করে ডিলিট হয়ে যাবে। এবার চলে আসবো কুইক পার্ট, দরকার নাই। এবার চলে আসবো ওয়ার্ড আর্ট। আমরা এখানে লিখবো সালমা। সালমা আক্তার না পরে লাগাই। এখানে আমরা একটা মানুষের নাম লিখলাম সালমা। চলে আসবো ওয়ার্ড আর্টের মধ্যে, ড্রপ পয়েন্টে ক্লিক করলে কিছু স্টাইল আসবে। এখান থেকে এই নামটা আমরা কি স্টাইলে লিখতে চাই ওই স্টাইলের মধ্যে ক্লিক করি, এটা বক্স আসবে। এখানে লেখা আছে ইউর টেক্সট হিয়ার। আমরা এখানে কি লিখতে চাই, আমরা সালমা লিখতে চাই, কিন্তু সালমা কিন্তু আমরা সিলেক্ট করি নাই। যদি এই নামটা সিলেক্ট করে রাখতাম তাহলে ওইটা কিন্তু এখানে চাইতো না যে ইউর টেক্সট হিয়ার, সরাসরি সালমার নামটা উঠতো। যেহেতু আমরা এখানে যে নামটা লিখছি ওই নামটা সিলেক্ট করে রাখছি, আর যখনই সিলেক্ট করে রাখছি তখনই নির্দেশনা হয়েছে ওই নামটা আমরা এখানে চাই। তারপর দেওয়া আছে টাইমস নিউ রোমান। আপনি কোন ফন্টে লিখবেন, ড্রপ পয়েন্টে ক্লিক করলে বিভিন্ন রকমের ফন্ট আসবে, আপনি যে ফন্টে লিখবেন সেই ফন্টে এখানে আসবে। তারপর দেওয়া আছে সাইজ, আপনি কত সাইজে নামটা লিখতে চান সে সাইজগুলো বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, এখান থেকে অনেক রকমের করতে পারবেন। জাস্ট ওকের উপরে ক্লিক করবেন, ওকের উপরে ক্লিক করলেই আবার আগের মতো হয়ে যাবে। এবার বোল্ড করবেন, বোল্ড হবে, ইতালিক করবেন, ইতালিক হবে। জাস্ট এগুলা সিলেক্ট করে ওকের উপরে ক্লিক করলে নামটা ওই স্টাইলে তৈরি হবে, কিন্তু নামটা অনেক ছোট হয়ে গেছে। আমরা এই যে নিচের দিকে ধরে অ্যাঙ্কার পয়েন্ট ধরে টান দিই, দেখেন নামটা অনেক বড় হয়ে গেছে, তাই না? এখন চাচ্ছি যে দেখেন সালমান লেখার সাথে সাথে একটা ফরম্যাট তৈরি হয়েছে। ওই যে বললাম না যে একটা কাজ করতে গেলে আর একটা কাজের সাথে সম্পৃক্ত, একটা আর একটার সাথে যুক্ত,
যখন আমরা আটলান্টিক মহাসাগর পার হব, দেখবেন যে আটলান্টিক মহাসাগর পার হইতে হইতে ভারত মহাসাগর চলে যাচ্ছে, আর সাগরের শেষ নাই। এটাও ঠিক একই রকমের, একটা কাজ করতে করতে ওর সাথে আর একটা কাজ যুক্ত হয়ে যাচ্ছে। এখানে আমরা একটা নাম লিখলাম, নাম লেখার সাথে সাথে অনেকগুলো নাম চলে যাচ্ছে। এখন এই কাজগুলো করতে হবে। এখানে ফার্স্টে দেওয়া আছে এডিট টেক্সট। আমরা এখানে তো নামটা লিখলাম, এই নামটা আমরা এডিট করতে পারবো। এডিট করতে হলে এই নামটা ওপেন থাকা অবস্থায় চলে আসবো এডিট টেক্সটের মধ্যে, ক্লিক করলে সালমান নামটা আবার আসবে। এইবার লিখবো আক্তার। এক একজন আক্তার এক এক রকমের লেখে, কেউ টি লেখে, কেউ এইচ লেখে, আবার কেউ এইচ লেখে না। ওকের উপর চাপ দেখেন সালমা আক্তার চলে আসছে এর মধ্যে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এডিট টেক্সটের মাধ্যমে কি হয়। আবার যদি মনে করি আমরা আক্তার বাদ দিব, তাহলে আক্তার সিলেক্ট করে রিমুভ করে দিই, ওকের উপরে চাপ দিলেই শুধু সালমা থাকবে। এটা হচ্ছে স্পেসিং। স্পেসিংটা সালমা দেখেন এর মাঝখানে কিন্তু কিছু কিছু ফাঁকা আছে, আমরা এই ফাঁকাটা আরো বেশি ফাঁকা করতে চাই, তাহলে লুজের উপরে ক্লিক করি, আরো লুজ হয়ে যাবে। তারপর দেওয়া আছে ভেরি লুজ, আরো লুজ হয়ে যাবে। দেখেন এইবার দেওয়া আছে ভেরি টাইট, অনেক ক্লোজ, কাছাকাছি হয়ে গেছে। তারপর টাইট, একটু শাখা হয়েছে। তারপরে নর্মাল, যেভাবে থাকার কথা ওইভাবে আছে। এবার চলে আসবো ইভেন্ট হাইটের মধ্যে। এই নামগুলা কিন্তু সব এক রকমের না, মানে এক স্টাইলের না। দেখেন নামগুলা কি এক স্টাইলের, একটা বড় একটা ছোট। আমরা চাচ্ছি যে এইগুলা সব এক সাইজের হবে, এটাকে বলা হয় ইভেন্ট হাইট। ক্লিক করলে সব এক সাইজের হয়ে যাবে। আবার ইভেন্ট হাইটের উপরে ক্লিক করলে আবার আগের মতো হয়ে যাবে। তারপরে এটাকে বলা হয় ভার্টিক্যাল টেক্সট। ভার্টিক্যাল টেক্সটের মধ্যে ক্লিক করলে ওই নামগুলা নিচে নিচে চলে আসবে। আবার ভার্টিক্যাল টেক্সটের উপরে ক্লিক করলে আগের মতো হয়ে যাবে। অ্যালাইনমেন্ট, এটা দরকার নাই। যে অ্যালাইনমেন্টের কাজটা আমরা দেখছিলাম হোমের মধ্যে, এই যে অ্যালাইনমেন্ট, এই কাজটা। তারপরে চলে আসবো হোয়াট আর স্টাইল। এখান থেকে আমরা ওই নামটাকে বিভিন্নভাবে স্টাইল করতে পারবো। এখান থেকে কোন ধরনের স্টাইল দরকার, যে স্টাইল দরকার, এখান থেকে আমরা ওই স্টাইলের মধ্যে ক্লিক করি, দেখেন নামগুলো ওই স্টাইলে চলে আসবে। বিভিন্ন রকমের স্টাইল তৈরি করতে পারবো। তারপর দেওয়া আছে শেপ ফিল। শেপ ফিলে ডট পয়েন্টে ক্লিক করলে লেখার মধ্যে কালার চেঞ্জ হয়ে যাবে। দেখেন লেখার মধ্যে কালার চেঞ্জ হয়ে গেছে। স্টাইল ঠিক থাকে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে দেওয়া আছে শেপ আউটলাইন। আমরা এই শেপের আউটলাইনটা চেঞ্জ করে ফেলবো। শেপ আউটলাইনের ড্রপ পয়েন্টে ক্লিক করি, এখান থেকে কি ধরনের আউটলাইন নিতে চাই তার মধ্যে ক্লিক করলে আউটলাইনটা চেঞ্জ হয়ে গেছে। হয়তো একটু বুঝেন নাই, এখন দেখেন বুঝতে পারবেন। শেপ আউটলাইন কিন্তু হবে না, এটা নর্মাল আউটলাইন নিতে হবে। দেখেন লাল কালার, দেখেন লাল কালার চলে যাচ্ছে, স্টক কালার। এটাকে বলা হয় স্টক কালার। যখন আমরা ফটোশপের কাজ শিখবো তখন বলা হবে যে স্টক কালার। স্টক কালার বলতে যে আউটলাইনের যে কালারটা সেটা, কিন্তু এখানে শেপ আউটলাইন বলতে হবে। শেপ চেঞ্জ। শেপ চেঞ্জের মধ্যে বিভিন্ন রকমের আছে। দেখেন এই যে এখানে যেগুলো আছে না, এইগুলা কিন্তু লেখা থাকে গায়ে হলুদ অথবা শুভ বিবাহ, ওইগুলা কিন্তু ওরা রাউন্ড থাকে। ঠিক এখান থেকে আমরা এটা রাউন্ড করতে পারবো। অথবা দেখবেন কোনো মাদ্রাসা বা কোনো বেসরকারি প্রাইমারি স্কুল বা হাই স্কুল যে ব্যানারটা থাকে অনেক সুন্দর করে রাউন্ড করা থাকে, তাই না? এটা কিন্তু এরকম রাউন্ড করতে হয় এখান থেকে। অথবা আপনি এখান থেকে রাউন্ড না করে যদি ফটোশপে কাজ করেন, ফটোশপে আরো বেশি রাউন্ড করা যায়। এখান থেকে আমার রাউন্ড টাউনের দরকার নাই, একটু ঢেউ ঢেউ দিই, মানে লেখার মধ্যে ঢেউ খাবে। তাহলে এখান থেকে আমরা বিভিন্ন রকমের লেখাটা চেঞ্জ করতে পারবো, তাই না? এখান থেকে আমরা বিভিন্ন লেখার চেঞ্জ করতে পারবো, মডিফাই করতে পারবো। দেখেন ঢেউ ঢেউ হয়ে গেছে, এখান থেকে শুরু হয়েছে, ঢেউটা এখানে এসে আবার দেখেন এরকম চলে আসছে, মানে সাগরের ঢেউ খাচ্ছে লেখার মধ্যে। তারপরে আছে শ্যাডো ইফেক্ট। শ্যাডো ইফেক্ট বলতে লেখার মধ্যে আমরা কিছু
ইফেক্ট ছায়া দিব। শ্যাডো ইফেক্টের মধ্যে ক্লিক করি, দেখেন বিভিন্ন রকমের ছায়া চলে আসছে, আছে না? ওই লেখার মধ্যে আমরা লাইটিং মারছি, পিছনে ছায়া পড়ছে। কোন দিকে রাখবো? ডান দিকে রাখবো, বাম দিকে রাখবো, উপরে রাখবো, নিচের দিকে আসবো, না ডিলিট করে দিব। তারপর 3D ইফেক্ট, এর মধ্যে আমরা বিভিন্ন রকমের 3D ইফেক্ট প্রয়োগ করতে পারবো। এটা বেশি ভালো লাগা দেখাচ্ছে না, এটা নেই, তাহলে ভালো দেখতে পারবো। দেখছেন বিভিন্ন রকমের 3D ইফেক্ট, এটা কিন্তু 3D ইফেক্ট হয়ে গেছে। কোন পজিশনে রাখবো? ডান দিকে, বাম দিকে, উপরে, নিচে, না ডিলিট করে দিব। তাহলে এখান থেকে আমরা এই কাজটা করলাম, করার পর এবার চলে পজিশনের মধ্যে। এখানে অ্যারেঞ্জ সাইজ, আমরা ওই যে পিকচার, ক্লিপ আর্ট, শেপ নিয়ে যে কাজটা করছিলাম, সেম এক কাজ। তারপরে চলে আসবো ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপের কাজটা কি? ড্রপ ক্যাপের কাজটা যেমন আমি কিছু লিখবো, লেখার পরে অনেক সময় আপনারা পত্র পত্রিকায় বাংলা, ইংরেজি, ফার্সি, উর্দু দেখবেন প্রথম অক্ষরটা অনেক বড় আর বাকি অক্ষরগুলো অনেক ছোট, তাই না? এরকম মনে হয় কখনো দেখেন নাই? আমার কাছে ওরকম পত্রিকা না, যদি থাকতো তাহলে দেখাইতাম। প্রথম ক্যারেক্টারটা অনেক বড় হয় আর বাদ বাকি ক্যারেক্টারগুলো অনেক ছোট হয়। তো আমার তার থেকে যে এখানে প্রথম ক্যারেক্টার এস দেওয়া আছে, এই ক্যারেক্টারটা আমরা একটু বড় করব। তাহলে যে ক্যারেক্টারটা বড় করতে চাই ওই ক্যারেক্টারের মধ্যে, মানে ওই লাইনের মধ্যে কার্সার রাখবো। রাখার পর চলে আসবো ড্রপ ক্যাপের মধ্যে। ড্রপ ক্যাপের মধ্যে ক্লিক করলে এখানে দেওয়া আছে ড্রপ আর একটা ইন মার্জেন। ইন মার্জেন মানে পেজের বাইরে চলে যাবে, আর ড্রপ মানে পেজের মধ্যেই থাকবে। আমরা কি পেজের মধ্যেই রাখতে চাই না পেজের বাইরে রাখতে চাই? দেখেন এই লাইনটা 3টা লাইন নিয়ে ড্রপ হয়েছে, তাই না? আমরা যদি মনে করি এটা 3 লাইন নিয়ে ড্রপ হবে না, আরো লাইন নিয়ে আরো আরেকটা লাইন বেশি ড্রপ হবে, তাহলে আবার ড্রপ পয়েন্টে ক্লিক করে ড্রপ ক্যাপ অপশন, এখানে দেওয়া আছে লাইন টু ড্রপ, কত লাইন ড্রপ দিব। নিচেরটা ক্লিক করলে সংখ্যা কমবে আর উপরটা ক্লিক করলে সংখ্যা বাড়বে। 5 লাইন ড্রপ দিই, এখন দেখেন 5 লাইনের মধ্যে লেখাটা অনেক বড় হয়ে গেছে। এই এসটা কিন্তু প্রথমে কে আগে যে এস ছিল সেই এসটা, ওই এসটা অনেক বড় হয়ে গেছে। আবার যদি মনে করি একটু ছোট করে দিব, আবার এখানে কার্সার রেখে চলে আসবো ড্রপের মধ্যে, ড্রপ ক্যাপ পজিশন, এখান থেকে নাম্বার একটু ছোট করে দিই, 2 লাইন করে দিই, দেখেন এটা 2 হয়ে গেছে। আবার যদি মনে করি রাখবো না তাহলে নান, তাহলে থাকবে না। তারপর এখানে সিগনেচার লাইন দরকার নাই, অবজেক্ট দরকার নাই, ডেট অফ টাইম এটা অল্প একটু দেখবো, তবে না দেখলেও ক্ষতি নাই। আমরা তার থেকে এই পেজের মধ্যে ডেট অবলিক টাইম দিব। ডেট অবলিক টাইমের মধ্যে ক্লিক করলে আজকের তারিখটাকে বিভিন্নভাবে সাজানো হয়েছে। দেখেন দেওয়া আছে 11/24/2016, আজ কিন্তু 24 তারিখ। এইখানে দেওয়া আছে 11/24/2016, আজ কি বার? আজ হচ্ছে বৃহস্পতিবার। দেখেন থার্সডে, নভেম্বর 24/16, আবার নভেম্বর 24/16, আবার 11/24/16, এভাবে বিভিন্নভাবে মডিফাই করা হয়েছে। আবার কিছু টাইমও দেওয়া আছে। এখন টাইম বাজে 11টা 14, কিন্তু দেখেন এখানে 11টা 13 দেওয়া আছে। ক্লিক করে ওকের উপরে চাপ দিলে এখানে কিন্তু 11:14 10 সেকেন্ড আছে না, ওই টাইমটা এখানে চলে আসবে। তার মানে আজকের তারিখটাকে বিভিন্নভাবে মডিফাই করা হবে। আমরা কিন্তু এটা হাতেও লিখতে পারি, আমরা এখান থেকেও ব্যবহার করতে পারি। যাক, ওকে করব, চলে আসবে। আবার যদি মনে করি এটা আমরা হাতে লিখে দিব, তবুও করতে পারি। তার মানে এটা বেশি একটা দরকার নাই। এবার চলে আসবো ইকুয়েশনের মধ্যে। সায়েন্সের স্টুডেন্ট কে কে ছিলেন? হাত তুলেন, তাহলে বুঝতে পারবেন। এইগুলো মনে হয় আপনারা দেখছিলেন। এই যে ইকুয়েশনের যে মানে হায়ার ম্যাথের যে মানে অঙ্কগুলা আছে, সূত্রগুলা, যারা সায়েন্স যাদের ব্যাকগ্রাউন্ড ছিল তারা কিন্তু এগুলো বুঝতে পারবেন।
আর যারা আমার মতো ব্যাকগ্রাউন্ড না তারা বুঝতে পারবেন না। এখান থেকে দেখুন একটা সায়েন্সের এগুলা কিন্তু আবার আমরা পাইছিলাম 9 10-এ কস কসেক টেট্রা, ওই যে ত্রিকোণমিতির যে অঙ্কগুলো ছিল সেইগুলোর জন্য এইগুলা ছিল। কিন্তু এইগুলা কিন্তু আমরা পাবো কোন সময়, যখন হায়ার ম্যাথের এসএসসি লেভেলে অথবা ইন্টার লেভেলে হায়ার ম্যাথের যে অঙ্কগুলো করব তখন আমরা এগুলো ব্যবহার করতে পারবো। একটার উপরে ক্লিক করলে ওই স্ট্রাকচারটা পেজের মধ্যে অ্যাপ্লাই হবে। এখান থেকে জাস্ট আমরা কিছু এডিট করব। এডিট করতে বলতে এখানে এল দেওয়া আছে, আমরা এলটা রাখবো না, আমরা এল এর পরিবর্তে কি দেবো, এস দিব। দেখেন এস চলে যাচ্ছে। আবার এখানে দেওয়া আছে এক্স, আমরা এক্স লিখবো না, আমরা এখানে ওয়াই লিখবো। দেখেন এখানে ওয়াই চলে যাচ্ছে, তাই না? তারপর এখানে দেওয়া আছে এল, শুধু এল দেওয়া আছে, আমরা এল রাখবো না, এল এর পরে আমরা পাওয়ার দিব। তাহলে এল এর পর কি দিতে পারি, এল √4 আছে না? দেখেন এল √4। এখান থেকে যেটা আমার দরকার শুধু ওটাই অ্যাপ্লাই করব, পুরোটা রিমুভ করে দিয়ে এক একটা আমরা যেটা প্রয়োজন হবে আমরা ওইভাবে সাজাই নিব। এটা মূলত ব্যবহার করা হয় যারা সায়েন্সের স্টুডেন্ট, মানে হায়ার লেভেলের হায়ার ম্যাথ যারা অঙ্ক করে তাদের জন্য এটা, বিশেষ করে ইন্টার হায়ার ম্যাথের অঙ্ক প্রশ্ন যখন তৈরি করা হয় তখন এইগুলা ব্যবহার করা হয়। আমরা কিন্তু নর্মালি কিবোর্ডে গুণ চিহ্ন পাই না, ভাগ চিহ্ন পাই না, সেইগুলা কিন্তু আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। আমরা এখানে একটা গুণ চিহ্ন নিব, দেখেন গুণ চিহ্নের মধ্যে ক্লিক করি, গেল কই, গুণ চিহ্ন নিব, দেখেন গুণ চিহ্নের মধ্যে ক্লিক করি অথবা ভাগ চিহ্নের মধ্যে ক্লিক করি, ইনসার্ট করি, দেখেন ওখানে গুণ চিহ্ন চলে যাচ্ছে অথবা ভাগ চিহ্ন চলে যাচ্ছে, আছে না? এইভাবে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারবো। কিন্তু কিবোর্ড থেকে নিতে গেলে আমাকে স্টার চাপতে হবে। স্টার মানেই গুণ চিহ্ন, আর এখান থেকে গুণ চিহ্ন মানেই গুণ চিহ্ন। বুঝতে পারলাম? এবার চলে আসবো স্যাম্পলের মধ্যে। এই স্যাম্পলটা কিন্তু আমরা অনেক আগে দেখে ফেলছি। কিসের মধ্যে? হোমের মধ্যে যে কিছু স্যাম্পল তৈরি করলাম। এখান থেকে আমরা কি ধরনের স্যাম্পল করতে চাই, ঠিক এই স্যাম্পলটা, তবে এই স্যাম্পলটা শুধু লাইনের প্রথমে আসবে, লাইনের প্রথমে আসবে এই স্যাম্পলটা। আর এখান থেকে আমরা এখন যে স্যাম্পলটা নিব এই স্যাম্পলটা লাইনের প্রথমে না, যেখানে আমার যে স্যাম্পলটা প্রয়োজন, এখানে আমার প্রয়োজন গামা। দেখেন গামার উপরে অথবা বিটার উপরে ক্লিক করে দেখেন বিটা চলে আসছে এখানে। এখান থেকে স্যাম্পলগুলো যেখানে আমার প্রয়োজন ওই এখান থেকে স্যাম্পলটা আমি ওইখানে ট্রান্সফার করতে পারবো। আর হোমের মধ্যে যে স্যাম্পলগুলো ছিল ওইগুলো জাস্ট লাইনের প্রথমে শুরু করার জন্য। তাহলে এখান থেকে আমাদের ইনসার্ট মেনুর কাজ শেষ আপাতত। এখন আপনারা প্র্যাকটিস করবেন ইনসার্ট মেনুর কোনো কাজ আপনারা বুঝতে পারছেন কিনা অথবা কোনো প্রবলেম আছে কিনা। নেক্সট ক্লাসে আমাকে বলবেন যে কোথায় কোনো প্রবলেম আছে।